আমি দেবোজ্জ্বল। প্রথমেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এই মঞ্চে ফিজিক্যালি উপস্থিত না থাকতে পারার জন্য। আমার ব্যক্তিগত কিছু কারণবশত কাজের কারণে। তো আমি যে কথাগুলো এখানে বলতে চাই সেটা হচ্ছে, একটা ঘটনা দিয়ে শুরু করি। তেলেঙ্গানার একটা কিছু বছর আগেই এই ঘটনাটা ঘটেছিল যে তেলেঙ্গানায় একজন পশু চিকিৎসকের সঙ্গে এরকমই নারকীয় অপরাধ হয়েছিল এবং 4 জন অপরাধী ধরাও পড়েছিল। তারা কেউ প্রভাবশালী ছিল না, আপাতভাবে কেউ প্রভাবশালী ছিল না এবং তাদেরকে পুলিশ এনকাউন্টার করে। তেলেঙ্গানার পুলিশই, খুব সম্ভবত তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশের, মোস্ট প্রবাবলি তেলেঙ্গানা। তো এই ঘটনাটায় দোষীরা একটা এনকাউন্টার হয় এবং সবাই তাদেরকে সাধারণ জনগণ পুলিশকে একেবারে সম্বর্ধনা অলমোস্ট জানিয়ে ফেলেছিল। সেই সময় আমাদের কলকাতাতেও আমি বেশ কিছু জায়গায় দেখেছিলাম, যেমন ধরেন সন্তোষপুর লেকের দিকে, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন লোকাল ক্লাবগুলি, অনেক বাসিন্দাদের সংগঠন বিভিন্ন ব্যানার আটকে দিয়েছিল, এই নম্বরে যোগাযোগ করলে, কোনো বিপদে যদি আপনারা এই নম্বরে যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদের সাহায্য করতে রাজি, সাহায্য করার জন্য পৌঁছে যাব, ইত্যাদি ইত্যাদি। খুব আলোড়নও হয় সেই সময় এই ঘটনাটা নিয়ে, সারা দেশেই হয়, এই আরজি করেরই মতন। তারপরে মজার ব্যাপারটা কী হয়, আস্তে আস্তে বিজ্ঞাপনগুলো সরে গিয়ে জ্যোতিষীর বিজ্ঞাপন, হাতের কাজ করে আয়ের বিজ্ঞাপন, বিভিন্ন যে বিজ্ঞাপনগুলো আমরা প্রত্যেক দিন দেখতে থাকি ল্যাম্পপোস্টে, বিভিন্ন দেয়ালে, সেই বিজ্ঞাপনগুলো আবার ওই বিজ্ঞাপনের জায়গা সরিয়ে দেয়। আবার সব কিছু ঠান্ডা হয়ে যায়, আবার এই সমস্ত ফোন নম্বর, উদ্যোগ, এ সমস্ত মুছে যায়। এটা কেন? আজকের এই আরজি করের ঘটনাটা একটা ঘটনা সারা দেশে ঘটে চলা অনেকগুলো অপরাধের মধ্যে প্রতিদিন আমাদের মধ্যে অসংখ্য অভয়া জন্ম নিচ্ছে। ভেরি আনফর্চুনেটলি গড়ে দিনে 80টারও ওপরে রেপ হয় আমাদের এই ইন্ডিয়াতে। তাদের অনেকেই হয়তো হসপিটালে চাকরি করেন না, তাদের অনেকেই হয়তো রাস্তায় বাড়ি ফেরার পথে বিপদে পড়েন, অনেকেরই হয়তো বলার ইচ্ছে থাকে কাউকে বলার, কাউকে জানানোর, বা সামনাসামনি কাউকে ফোন করার, কিন্তু তাদের কাছে সেই অপশানটা এখনও নেই। হ্যাঁ, একটা 112 অ্যাপ আছে, আমি জানি না সেটার ব্যাপারে আমার বলা ঠিক হবে না যে সেটার কার্যকারিতা কতটা তার কুইক রেসপন্স হয় পুলিশের, সেগুলো আমরা জানি না, আমি জানি না। কিন্তু মানুষ আজকে যতটা জেগে উঠেছে, সেই জেগে ওঠাটা কিন্তু তাদেরকে কন্টিনিউ করে যেতে হবে। আমি মানুষকে দোষ দেওয়ার জন্য কথাগুলো বলছি না, এটা একটা পয়েন্ট যে এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে ক্যারি অন করে যেতে হবে। আজকে যদি বিভিন্ন জায়গায় এরকম আবার বিজ্ঞাপন আসে যে আমাদেরকে ফোন করুন, আমরা অ্যালার্ট আছি, মানুষকে এগিয়ে আসতে হবে। সব কিছু পুলিশের দায়িত্ব আছে, প্রশাসনের দায়িত্ব আছে, তার সাথে সাথে মানুষকেও দায়িত্ব নিতে হবে। মানুষের আমার গলিতে যদি কোনো কেউ বিপদে পড়ে, তার পাশে আমি যেন দাঁড়াতে পারি, আমার নাম্বারটা যেন, একটা ক্লাবের হয়তো আমি সদস্য, সেই ক্লাবের যেন একটা সহায়ক ভলেন্টিয়ারদের নাম্বার থাকে যে এরা সঙ্গে সঙ্গে রেসপন্স করবে। বা হয়তো আমাদের ক্লাবের বা হয়তো পাড়ার বিভিন্ন ক্লাবের তরফ থেকে, বাসিন্দা যে বিভিন্ন আবাসন সমিতি থাকে, সেই আবাসন সমিতিগুলোর তরফ থেকে রাস্তায় নিয়মিত একটা সিসিটিভির ব্যবস্থা করা হলো। পুলিশ ও প্রশাসনও সিসিটিভির ব্যবস্থা করলো, তার সাথে সাথে বিভিন্ন আবাসন সমিতি, তারপর আমাদের ক্লাবগুলো, স্থানীয় ক্লাবগুলো, তারাও বিভিন্ন সিসিটিভির বন্দোবস্ত করলো, পেট্রোলিংয়ের বন্দোবস্ত হলো। কারণ দেখুন, এইগুলো করার জন্য কিন্তু অনেকে আছে, এমনটা নেই যে কে পেট্রোলিং করবে, কে খেয়াল রাখবে, এটা বলার কিন্তু কোনো কারণ নেই। বিভিন্ন ক্লাবের ছোট বা অনেক জোয়ান ছেলে মেয়েরা অনেকেই সেখানে খেলতে যায়। বিভিন্ন জায়গায় আমরা সিনেমা দেখার জন্য ক্লাস কেটে বেরোতে পারলে আমাদের কিন্তু এই খেয়াল রাখা, আমাদের চারপাশের গলি ঘুজি খেয়াল রাখার ক্ষমতাটা কিন্তু আমাদের আছে। বিশেষ করে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় যদি বেশি
হয়তো যে বিভিন্ন পাড়ায় হয়তো এই ছেলেগুলো মেয়েদেরকে বিরক্ত করে, আপনারা জানেন, আপনারা চুপ করে থাকেন। হতেই পারে আপনারা সবসময় মানে কেউই কারোর পক্ষেই সম্ভব নয় সব সময় সব কিছু নিয়ে হয়তো প্রতিবাদ করা বা ঝামেলা করা, কিন্তু এই ছেলেগুলোর গ্রুপগুলো এখানে থাকে আর এদেরকে নজরে রাখতে হবে। এরা যেখানে যেখানে যায়, যেখানে যে আড্ডায় থাকে সেই এরিয়াগুলোয় একটু ক্যামেরা রাখতে হবে, লোকজন থাকতে হবে, যাতে ওইখান দিয়ে মেয়েরা পাস করলে পরে কোনো রকম বিপদে না পড়ে। এই জিনিসগুলো আমাদের সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে, পুলিশ প্রশাসনের সহযোগী হিসেবে আমাদের এগিয়ে আসতে হবে, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট, আমরা বহু ক্ষেত্রেই মানে এই একই কথাই শুনি যে ধর্ষকদের এই শাস্তি হওয়া উচিত, ওই শাস্তি হওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে আর কেউ এই কথাটা না করতে পারে, এই ঘটনা না ঘটানোর সুযোগ পায়। আমরা কড়া আইনের কথা বলি, কিন্তু আমরা এমন অনেক রেপ কেসের কথা আমরা এখন যারা পেপারে পড়ি দেখতে পাই যে তারা কিন্তু অপরাধীরা সবসময় প্রভাবশালীও নয়, যে তারা মানে তাদের এমন, এবং তাদের যে সকলের শাস্তি হয় না এমনটাও নয়, প্রচুর মানুষের শাস্তি হয়। এবং আমাদের ইন্ডিয়ায় যা এক্সিস্টিং আইন আছে সেটা কিন্তু এমনিতেই যথেষ্ট কড়া, মানে যাবজ্জীবন থেকে শুরু করে একেবারে ফাঁসি পর্যন্ত অলরেডি সংস্থান আছে। তাই এই নতুন করে যে বিল একখানা আনা হয়েছে আপনারা সকলেই জানেন। আমি ব্যক্তিগতভাবে এই বিলটাকে মোটেও মানে খুব একটা গুরুত্ব দিতে রাজি নই, কারণ এই বিলটা একটা আইওয়াস ছাড়া, একে তো এমনিতেই একটা জন আন্দোলনকে স্তিমিত মানে যতটা থামানো যায় একটু বোধ দিয়ে, সান্ত্বনা দিয়ে একটা বিল এনে দিলাম তোমাদের জন্য, একেই তো এটা একটা আইওয়াস। আর তাছাড়াও প্রবলেমটা কিন্তু আইন কতটা স্ট্রিক্ট তাতে নয়, আমাদের অনেক স্ট্রিক্ট আইন আছে, আমি বারবারই বলছি। প্রবলেমটা হচ্ছে তথ্য প্রমাণে, প্রবলেমটা হচ্ছে মানুষের মুখ খোলায়, মানুষ কোথায় যাবে সেই জায়গাগুলো এনশিওর করা। আপনারা জানেন, এতদিন নিশ্চয়ই জেনে গেছেন যে আমাদের যে মেডিকেল কলেজগুলো ছিল সেখানে এখন জুনিয়র ডাক্তাররা দাবি করছেন যে সেখানে একটা ইন্টারনাল তদন্ত কমিটি তৈরি করতে হবে, যাতে এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় ইন্টারনালি। এতদিন কোথায় ছিল? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে এত বিচারে দেরি হচ্ছে, এই যে এত রকম টানাপোড়েন চলছে, তার কারণটা কি? ওই একটাই জায়গা, তথ্য প্রমাণের অভাব। সঠিকভাবে তথ্য প্রমাণ সংগ্রহ করা, সেটাকে সংরক্ষণ করা, সাক্ষীদের অভিযোগকারিনীদেরকে সুরক্ষা দেওয়া, এই সমস্ত জিনিসগুলো। শুধু আইন থাকলেই হবে না, ইমপ্লিমেন্ট করার যে যন্ত্রগুলো, এই যন্ত্রগুলো আমাদের দেশে ঠিক নেই। এবং কোনো আইন কিন্তু, এই যে আইন বেরোলো, এটা তো একটা স্ট্রিক্ট আইন যে এই শাস্তি দেওয়া হয়, কই কোনো তথ্য প্রমাণ সংরক্ষণ করা, সঠিকভাবে সংগ্রহ করা। এই যে তথ্য প্রমাণ সংগ্রহ, এই যে গাফিলতিগুলো ইচ্ছা করেই করা হয়েছে, গাফিলতি বলবো না, এগুলো ষড়যন্ত্র করে ইচ্ছা করেই করা হয়েছে, তো কই এগুলোর ব্যাপারে তো কোনো রকম আইন এলো না, করা আইন। আমাদেরকে দাবিগুলো এই বিষয়ে রাখতে হবে, আমাদেরকে আরও মানুষের কাছে পৌঁছতে হবে, আরও মানুষের কাছে পৌঁছে তাদেরকে, সে গ্রামগঞ্জ জেলা, তাদেরকে সচেতন করতে হবে যে আপনাদের এলাকায় যদি কোনো এরকম ধরনের খারাপ লোক থাকে যারা আপনাদের মেয়েদের বিরক্ত করে, কুনজর দেয়, আপনারা তাদের উপর নজর রাখুন। তাদেরকে বলতে হবে যে কোনো বিপদে পড়লেই আগে যেন নিজেদের ঘরের মেয়ের ওপর, মানে তাদের মুখটা যাতে বন্ধ না করে তারা যেন ওই অপরাধীদের মুখটা বন্ধ করার জন্য বেশি এগিয়ে যায়। সে কাজটা তাদের পক্ষে সহজ নয়, তাদেরকে জানাতে হবে যে তাদেরকেও কী লিগাল অ্যাসিস্ট্যান্স দেওয়া সম্ভব। মানে এটা শুধু জ্ঞান দিয়ে এলে হবে না যে আমাদের এইটা করুন, আপনারা আওয়াজ তুলুন, আওয়াজ কেউ তুলবে না যদি কেউ না সাহস পায় যে হ্যাঁ আমার কোথাও একটা যাওয়ার জায়গা রয়েছে, আমার থেকে পাওয়ারফুল হলেও অপরাধীকে শাস্তি দেওয়ার ক্ষমতাটা আমার রয়েছে, সেই জন্য আমায় কোথায় যেতে হবে। আমার যদি পয়সা না থাকে, আমি যদি গরিব হই, তাহলেও আমি লিগাল অ্যাসিস্ট্যান্স কার কাছ থেকে পেতে পারি। আমাদের কিন্তু বার কাউন্সিলের এরকম সংগঠনও আছে যারা কিন্তু কম পয়সায়, মানে বিনা পয়সায় বিভিন্ন মানুষকে সাহায্য করেন লিগাল আইনি সাহায্য দিয়ে। সেই জায়গাগুলো তাদেরকে জাগাতে হবে, সেই ভরসার জায়গাগুলো তাদেরকে দিতে হবে।
এবং সেটার জন্য একমাত্র উপায় বিভিন্ন স্কুলে গিয়ে, বিভিন্ন বস্তিতে গিয়ে নিয়মিত ক্যাম্পেইন করা, যেটা আমার পক্ষেও সম্ভব নয়, আপনার পক্ষেও সম্ভব নয়, কিন্তু আমাদের সকলের মিলিত প্রয়াসে সম্ভব। বিভিন্ন সংগঠন থেকে এই জিনিসগুলো করতে হবে, তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে জানাতে হবে যে তারা কোথায় গেলে প্রতিকার পেতে পারে। একমাত্র পুলিশের কাছে গেলাম, পুলিশ আমাদের কমপ্লেন নিল না, বা অন্য কোনো গণ্ডগোল হলো এবং কেউ থ্রেট দিল, তখনই আমরা ভয় পেয়ে চুপ করে বসে গেলাম, তার মানে তো আমার আর কমপ্লেন করার কোনো জায়গা নেই। এটা সত্যি নয়। আমরা শহরের মানুষেরা জানি যে একটা কোর্টে গিয়ে আমরা যদি কেস করি, সেটা কিন্তু পুলিশ কেসটা এফআইআরটা নিতে বাধ্য, কিন্তু একটা গ্রামের ক্ষেত্রে সে তারা নাও জানতে পারে। তারা তো ভাবছে যে না, আমার এফআইআর নিল না, পুলিশ আটকে দিল, মানে আমার আর কমপ্লেন করার জায়গা নেই। এই জড়তাগুলো তাদের কাটানোর জন্য কিন্তু নিয়মিত সচেতনতার ক্যাম্পেইন করে যেতে হবে। এবং যেটা প্রথমেই আমি বললাম, সাধারণ মানুষকে প্রশাসনের সহযোগী হয়ে এগিয়ে আসতে হবে। এবং আমরা জানি আমাদের পাড়ার, আমাদের এলাকার কারা মেয়েদেরকে কুনজর দেয়, কারা মেয়েদেরকে বিরক্ত করে, কোন জায়গাগুলো বেশি সেন্সিটিভ, কোন জায়গাগুলো মেয়েদের জন্য আনসেফ। আমরা যখন সেটা সব থেকে ভালো জানি, আমরা কেন শুধু চুপ করে বসে থাকবো? হ্যাঁ, আমরা হতেই পারে যে সেই ক্রিমিনালদেরকে আমরা সমূলে উপড়ে ফেলতে পারলাম না, হতেই পারে বিভিন্ন আইনি বাধা থাকতে পারে, প্রমাণের অভাব থাকতে পারে, কিন্তু তার কাছে কেউ যেন তাদের জন্য বিপদে না পড়ে, সেটার একটা চেষ্টা তো আমরা করতে পারি। এই তেলেঙ্গানার পরে যে এতগুলো ফোন নাম্বার, এত জনসচেতনতা, আরজি করার পরে এতগুলো আন্দোলন ভালো কথা, কিন্তু এই যে সচেতনতাটা, এটা আমাদের ক্যারি অন করে যেতে হবে। এই ভরসার জায়গা দেওয়াটা আমাদের ক্যারি অন করতে হবে। একটা মেয়ে যেন একটা পাড়া দিয়ে যেতে গিয়ে কাউকে ফোন করে, বিপদে পড়লে যেন ফোন করে পায়, বা চিৎকার করলে যেন পাশ থেকে কিছু বাড়ি বা ক্লাব থেকে ছেলে মেয়ে ছুটে আসে তাকে বাঁচানোর জন্য। এরকম যেন না হয় যে সে চিৎকার করছে আর তার চারপাশে যে বাড়িগুলো আছে তারা শুনতে পেলেও বেকার ঝামেলা জমানোর দরকার নেই, লাইটটা অফ করে দিয়ে ঘুমিয়ে পড়ি। এটা করলে হবে না। হয়তো এভাবে আমরা 100% ধর্ষণ আটকাতে পারবো না, হয়তো দিনে গড়ে 86টা ধর্ষণ আমরা আটকাতে পারবো না, কিন্তু সংখ্যাটাকে 86 থেকে 80 থেকে আমরা 10-এ অ্যাটলিস্ট তো নামিয়ে আনতে পারি। এই 10টাকেও আমরা নামিয়ে আনতে পারি যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের নিজেদের মানসিকতাকে আমরা যদি ঠিক করতে পারি। সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। সেটা যদি আমরা করতে পারি, তাহলে সত্যি এই সংখ্যাটা একদিন শূন্য হয়ে যাবে, এবং সেটাই আমরা চাই। কিন্তু সেটা করতে গেলে আমাদেরকেও বেশ কিছু দায়িত্ব পালন করতে হবে। আমাদেরকে এই দায়িত্বগুলো এরকম না যে আজকে পালন করে দিলাম, একটা মিছিলে হেঁটে গেলাম, হয়ে গেল, দায়িত্ব শেষ। আমাদেরকে এটা ক্যারি অন করে যেতে হবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।